ওঙ্কার বাংলায় সকলকে স্বাগত। আমি তাপস শুরু করছি 15ই আগস্টের একটি বিশেষ অনুষ্ঠান নিয়ে। আমরা জানি 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের ঐতিহাসিক স্মরণের সঙ্গে জড়িয়ে আছে বাঙালির কাছে যা অত্যন্ত নির্মম ঘটনা, মুজিবুর রহমান হত্যা। বিশ্বের ইতিহাসে এমন মর্মান্তিক হত্যালীলা কেউ দেখেছে কিনা বলা যায় না। 50 বছর আগে যা বিশ্বের মেহনতি এবং শোষিত মানুষের কণ্ঠকে বিদ্ধ করেছিল, কারণ তিনিই তো বিশ্বের প্রতিনিধি হিসেবে সারা বিশ্বকে তার আদর্শের মর্মার্থ বোঝাতে চেয়েছিলেন, পেরেছিলেন। বলেছিলেন শোষিত মানুষের জন্যই তার আমরণ সংগ্রাম। অথচ তাকেই নির্মমভাবে হত্যা করা হয় বাংলার মাটিতে। নিষ্ঠুরতম সেই হত্যাকাণ্ডের ঘটনাটি, হুমায়ুন আজাদের একটি উক্তি মনে পড়ে, সবচেয়ে বিশাল ও ভারী যে লাশটি বাংলাদেশে নিজের বুকের কবরে বয়ে চলেছে, সেটি মুজিবের লাশ। তাই 15ই আগস্ট বাংলার জাতিসত্তায় গেঁথে আছে এই কালো দিন। তবু অতীতকে আঁকড়ে ধরলে মুজিবরের স্বপ্ন সার্থক হবে না। বিশ্বের কাছে বাঙালির জাতিসত্তাকে, তার গৌরবকে তুলে ধরার যে স্বপ্ন দেখেছিলেন মুজিবুর, তার কতটা গুরুত্ব আছে আজকের প্রজন্মের কাছে, সেটাই প্রশ্ন। এই নিয়ে কথা হবে। সুদূর ফ্রান্স থেকে রয়েছেন বাংলাদেশের আইন বিশারদ, অধ্যাপক ও লিগেল হিস্টোরিয়ান ডক্টর এস এম মাসুম বিল্লাহ। ডক্টর বিল্লাহ, ওঙ্কার নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। এই আলোচনায় যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আপনাকেও আমার পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমাকে যুক্ত করে নেবার জন্য। আজকে ভারতের স্বাধীনতা দিবস, এজন্য শুভেচ্ছা জানাই। অনেক আর অনেক ধন্যবাদ। আমাদের জাতীয় জীবনে শোকাবহ দিন, জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবার বর্গের প্রতি 15ই আগস্টের যারা শহীদ হয়েছেন তাদের প্রতি আমার শ্রদ্ধার্ঘ্য নিবেদন করি। আমরা আলোচনায় যাব, তার আগে আমরা ডক্টর এস এম বিল্লাহের সম্পর্কে দু চার কথা বলে নিই। এই মুহূর্তে তিনি ফ্রান্সের কোত দাইজুর ইউনিভার্সিটিতে ভিজিটিং ফেলো হিসেবে কাজ করছেন। এর আগে ফেলো হিসেবে কাজ করেছেন দক্ষিণ আফ্রিকা, তুরস্ক এবং সিঙ্গাপুরে। তবে তিনি সরকারিভাবে বাংলাদেশের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক হিসেবে যুক্ত। ভূমি আইনের রাজনীতি ও কৃষকের দারিদ্রতা নিয়ে পিএইচডি করেছেন নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন থেকে। সবচেয়ে বড় কথা, আইনকে আইনের খোলস মুক্ত করার জন্য তার এই কাজের আশা এবং তার চর্চা, আইন চর্চা। বঙ্গবন্ধু হত্যার মামলার আইনের দিক নিয়ে কথা বলেছেন নানা ফোরামে। আজ কথা বলবেন আমাদের সঙ্গে। আমরা জানি এই দিনটি অত্যন্ত শোকের, যে কোনো বাঙালির কাছে এটি কালো দিন। যিনি বাংলাকে গোটা বিশ্বে তার জাতির সত্তা, তার গৌরব তুলে ধরতে চেয়েছিলেন, বাঙালির অন্তরাত্মাকে বিশ্বের কাছে জড়াতে চেয়েছিলেন, তার সেই আহ, অত্যন্ত মর্মান্তিক একটা বিদায়ের কথা আমাদের প্রাণে জাগে এই 15ই আগস্ট এলে একটি কালো দিন। এটিকে আজকের দিনে বাংলাদেশে দাঁড়িয়ে, আজকের এই পরিস্থিতির ভেতরে বাংলা যে এখনকার প্রজন্মের মধ্যে তার সেই অবদান এবং তার বলিদান কতটা মর্মস্পর্শী এবং কতটা উদ্বুদ্ধ করছে বাংলা জাতিকে। 10ই জানুয়ারি 1972 বঙ্গবন্ধু পাকিস্তানের জিন্দানখানা থেকে ঢাকায় আসেন, লন্ডন থেকে দিল্লি হয়ে। ওটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষণ। তা আপনার প্রশ্নের উত্তরে ওখান থেকে ওইখানে তিনি রবীন্দ্রনাথকে চ্যালেঞ্জ করেছিলেন। বলছে যে 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছ বাঙালি করে মানুষ করনি। কবিগুরু, তোমার কথা আজ মিথ্যা প্রমাণিত হয়েছে, আমার বাঙালি আজ মানুষ হয়েছে, আমরা আজকে স্বাধীন। প্রফেশন, মানে একজন রাজনীতির কবি আর একজন সাহিত্যের কবিকে বলছেন যে না, আমার বাঙালি মানুষ হয়েছে। কিন্তু 75-এর 15ই আগস্ট জাতির জনকের নৃশংসতম হত্যাকাণ্ড,
ইতিহাসে যেটি নজিরবিহীন, এত বড় ট্র্যাজেডি আমরা খুব একটা পাই না। তো সেইবারে আবার রবীন্দ্রনাথ সঠিক বলে যান যে বাঙালি মানুষ হয়নি। এবং আপনি যথার্থভাবেই বললেন যে হুমায়ুন আজাদের কথা, বাঙালি বোধ করি সবচেয়ে যে ভারী লাশটি বহন করে তা হচ্ছে শেখ মুজিবের লাশ, তাই না? এবং 32 নম্বরের যে রক্ত, সেই রক্ত 32-এর সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে বঙ্গোপসাগর পর্যন্ত চলে যায় কবির কল্পনায়। সেই রক্তের দাগ এখনো রয়ে গেছে। বঙ্গবন্ধুকে আমরা যারা 75 পরবর্তী প্রজন্ম, না দেখার আফসোস রয়ে গেছে। দীর্ঘ 21টি বছর বঙ্গবন্ধুর নাম নেওয়া যেত না। আমাদের রাজনৈতিক মানসপট যে রাজনৈতিক আবহে গড়ে উঠেছে 90-এর দশকের শুরু, 80-র শেষ, তখন বঙ্গবন্ধু বাংলাদেশে নিষেধ ছিলেন। তারপরে আস্তে আস্তে ওই ধরেন আহ, আহ, চুরি করে পত্রিকা পড়ে পড়ে বঙ্গবন্ধুকে আমাদের জানতে হয়েছিল। তারপরে তো 96-এ বঙ্গবন্ধু তনয়া ক্ষমতায় আসলেন এবং তার হত্যাকাণ্ডের বিচার রুদ্ধ করে রাখা হয়েছিল, জানেন। ইনডেমনিটি, খুব কালো আইন বলে বাংলাদেশে। তার বিচার হলো আবার, সেই রায়টা আবার বাস্তবায়ন করা যাচ্ছিল না 2001 থেকে 2008 পর্যন্ত। আবার ওই সেই ফিনিক্স পাখির মতন শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আসতে হয় 2009। তারপরে হত্যাকারীদের কিছু কয়েকজনের ফাঁসি হয়। তো বঙ্গবন্ধুকে জানার সুযোগ এইভাবে বিঘ্নিত হয়েছে, নতুন প্রজন্ম জানতে পারেনি। আমার চেয়েও কিন্তু নতুন প্রজন্ম এখন যারা নতুন রাজনৈতিক বন্দোবস্তে আছে, সেখানেও দুঃখজনক ঘটনা ঘটছে। মুজিবের স্থাপত্য ভাঙা হচ্ছে, 32 ভাঙা হয়েছে। তো আমরা এই এই যে বহুমাত্রিক দ্বন্দ্ব বাঙালি চরিত্রে আছে তার মধ্যে যায়। একদিকে আশাহত হয়ে পড়ি আইনের অধ্যাপক হিসেবে, আবার প্রাণ সঞ্চারী কথাও পাই, কেননা আজকে 1 বছর পরেই আজকে আমাদের দেশের সোশ্যাল মিডিয়াগুলো বঙ্গবন্ধুর শোকে মুহ্যমান। 32 দখল করে নিয়েছে অধ্যাপক ইউনূসের সরকারের যে পুলিশ, 32-কে কর্ডন করে রেখেছে। ভিন্ন রাজনৈতিক মতাদর্শীরা ওখানে, এমনকি শোক প্রকাশের স্বাধীনতাও নেই আজকে বাংলাদেশে। কিন্তু তবুও বাঙালির যে শোক, হ্যাঁ, কাঁদো বাঙালি কাঁদো, সেটা এখনো রয়ে গেছে। এর কারণ কি? এর কারণ হলো শেখ মুজিব, তার যে রাজনৈতিক দর্শন, তার যে প্যাট্রিয়টিক ইমোশন, তার যে সম্প্রসারণশীল মানবতাবাদ, এটা তাকে চিরজাগরুক করে রেখেছে। এবং আহ, খুব অবাক হয়ে যায় যখন বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর একেবারে শুরুতেই একটা দারুণ নোট লেখা আছে, তাপসদা, মানুষকে যা কিছু কাঁদায় আমাকেও তা কাঁদায়। কেননা এইটা আসে হচ্ছে আমার গভীর ভালোবাসা থেকে, আমার ডিপ অ্যাবাইডিং ইনভলভমেন্ট থেকে। আমি ওইটাকে নাম দিয়েছি বিনম্র সম্পৃক্তি। এবং এই বিনম্র সম্পৃক্তি আমার, বঙ্গবন্ধু বলছে, আমার রাজনীতিকে তাৎপর্যপূর্ণ করে তোলে এবং মানে এনে দেয়। আপনি যদি আমাকে বলেন যে কেন পৃথিবীর মানুষ শেখ মুজিবকে মনে রাখবে, সুভাষ বোসকে কি কারণে পশ্চিম বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ মনে রাখবে, ঠিক একই কারণে শেখ মুজিবকে মনে রাখবে। কেননা যিনি 74 সালে ওই আলজিয়ার্সের ন্যাম সম্মেলনে বলছেন যে সারা বিশ্ব আজ দুভাগে বিভক্ত, শোষক এবং শাসিত, আমি শাসিতের পক্ষে। এই যে যে বাণী, তাই না? এবং ওখানে জুলিয়াস নায়ারে তোফায়েল আহমেদকে বলছেন যে লুক অ্যাট দ্যাট ম্যান, শেখ মুজিবকে দেখিয়ে বলছেন, তাই না? 5 ফিট 11 ইঞ্চি, নর্মাল বাঙালি উচ্চতার থেকে অনেক বড়। বলছেন যে লুক অ্যাট দ্যাট ম্যান, আই হ্যাভেন্ট সিন হিমালয়স, হ্যাঁ, বাট আই হ্যাভ সিন শেখ মুজিব, আই নিড নট সি হিমালয়স। তাই না? এটা অনেক সময় ফিদেল ক্যাস্ট্রোকেও অ্যাট্রিবিউট করা হয় কথাটা, বাট দি সেন্স ইজ ভেরি ক্লিয়ার। সো এইটা একটা দিক। আর একটা হলো নতুন রাষ্ট্রের যে আলোকবর্তিকাময় একটা জনমানুষ সম্পন্ন, প্রো পিপল, সেকুলার কনস্টিটিউশন,
এই কনস্টিটিউশনটা দিয়ে গেছেন শেখ মুজিব। এই জায়গায় আমি একটা কথা প্রশ্ন জাগে যে একটি ভাষার নিরিখে একটি দেশকে স্বাধীন করা, যে দীর্ঘ মুক্তিযুদ্ধে তিনি লড়াই করলেন একটি জাতির জন্য, যার ভাষাকে গোটা বিশ্বের এতটা উচ্চতা দিলেন, একটি দিবস পালন, যে গোটা বিশ্বে একটা ভাষা দিবস পালনের যে দৃষ্টান্ত তৈরি করলেন যিনি, তাকে সেই মাটিতে প্রাণ দিতে হলো। এর পেছনে কি, এর প্রেক্ষাপট কি এখনকার প্রজন্ম এটাকে কোনোভাবে আর পর্যালোচনা করছে যে এমন একটি মানুষকে তার মাটিতে, যে মাটিকে তিনি স্বাধীন করেছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন, সেখানে তাকে প্রাণ দিতে হচ্ছে? এ তো মহামূল্যবান এক প্রশ্ন। এ প্রশ্ন নিয়ে তো আহ, উত্তরের শেষ নাই। কি বলে যে প্রশ্নটার প্রতি ন্যায় বিচার করি, আহ, ভুলে ভরা বিকৃত ইতিহাস শেখানো হয়েছে আমাদের নতুন প্রজন্মকে। বলা হয়েছে যে তিনি উচ্চাভিলাষী, বলা হয়েছে যে তিনি বাকশাল করছেন, একদলীয় শাসন ব্যবস্থা করছেন, বাক স্বাধীনতা রাখছেন না, তাই না? কিন্তু এর কোনোটাই যে তেমন করে সত্যি নয় এবং বিকৃতভাবে করা হয়েছে, তার সমস্ত তথ্য প্রমাণই কিন্তু এখনকার লেখালেখি, গবেষণা এবং অনলাইনে আছে। কিন্তু এরপরেও অপতথ্য অপতথ্য জয়লাভ করে, তাই না? কেননা নতুন প্রজন্ম হয়েছে কি, তারা একটা বইই বর্তমানে পড়ে, সেটা হলো ফেসবুক। হ্যাঁ, বদন বই। আমি এটার নাম দিয়েছি আয়না ও অবশিষ্ট। যে উপরের একরকম দেখা যায় কিন্তু আসলে যে প্রকৃত চিত্র সম্পূর্ণ আলাদা। অথচ আমি এরকম ছাত্রদের সাথেও কাজ করেছি যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে, উপলব্ধি করে, নতুন করে জেনেছে। তারা যদি ওই একটু খুব গভীর সম্পন্ন বই পড়ে, তারা জানবে যে মূলত বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে সদ্য স্বাধীন একটি রাষ্ট্রকেই সেদিন হত্যা করা হয়েছে। এবং এবং অধ্যাপক আবু সাইদ 1986 সালে একটা বইতে দেখাচ্ছেন যে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের যে ঋদ্ধ অভিজ্ঞতা এবং রক্তাক্ত উপলব্ধিতে যে কার্যকর্তেই যে কৃষক, শ্রমিক, দুঃখী, শোষিত শ্রেণীর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছিলেন, তখনই কিন্তু তাকে হত্যা করা হয়েছে। এবং তিনি খুব চমৎকার করে একটি বাক্যেই তিনি সেখানে বলছেন যে পেন্টাগনের হ্যারল্ড স্যান্ডার্স, সিআইএর জর্জ গ্রিফিন, হ্যাঁ, এবং ফিলিপ চেরির সঙ্গে যুক্ত সামরিক বাহিনীর একাংশ আমাদের দেশের, সিআইএ ট্রেনিং প্রাপ্ত জাদ্রেল অফিসার, কূটনৈতিক বিশ্বাসঘাতক রাজনৈতিক নেতৃত্ব এবং বিভ্রান্ত ও হঠকারী শক্তির বিচ্ছিন্ন এবং সম্মিলিত চক্রান্তে এবং ষড়যন্ত্রে বঙ্গবন্ধু নিহত হয়েছিলেন। এবং বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে ক্যানভাস, এই ক্যানভাসটা কিন্তু বহুমাত্রিক, বিচিত্র চক্রান্তের জটিলতায় আচ্ছন্ন। সেই চক্রান্ত আপনি ওই আগরতলা ষড়যন্ত্র মামলা থেকেই কিন্তু দেখতে পাবেন। এবং এবং এই ষড়যন্ত্রের চেহারা জাতিক হতে পারে, আন্তর্জাতিক হয়েছে, স্বদেশ সীমার বাইরে হয়েছে। সেটা কখনো কুটিল, কখনো কিন্তু ঋজু, এবং কখনো নিমগ্ন নিষ্ঠুরতায় বিদীর্ণ। আসার কথা হচ্ছে যে আমাদের দেশের বিচার বিভাগের মাধ্যমে 2009 অবধি, হ্যাঁ, 34টি বছর পরে এই জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের যে বিচার, সেই বিচারটা নিশ্চিত হতে পেরেছিল। কিন্তু আফসোসের জায়গা হচ্ছে যে অনেক হত্যাকারী বিভিন্ন দেশে, এমনকি বর্তমানে আমেরিকা এবং কানাডাতেও কিন্তু তারা আত্মগোপন করে আছে। সেই আত্মগোপনকারী স্বীকৃত খুনিদেরকে কিন্তু আইনের আওতায় আনা যায় না। সুতরাং আইনের অধ্যাপক হিসেবে আমি মাঝে মাঝে উপলব্ধি করি যে হয়তো শেখ মুজিব হত্যাকাণ্ডের বিচার হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু বা জাতির জনক হত্যাকাণ্ডের বিচার হয় নাই। সেই আফসোস, সেই বোধটুকু আমাকে কুড়ে কুড়ে খায়। এমন একজন মহান ব্যক্তি যে সমগ্র বাংলা জাতিকে মাথা উঁচু করেছিলেন, এবং তিনি যে একটা চক্রান্তের শিকার হয়েছে, এটা তো আহ অত্যন্ত একটি বাস্তব ঘটনা।
এবং তার কি ধরনের অভিসন্ধি কাজ করেছিল সেসব ইতিহাস ঘাঁটলেই বোঝা যায়। তো এইসব ইতিহাস কি এখনকার প্রজন্ম ঘেঁটে দেখছে? আমি এই কারণেই বলছি যে পরবর্তীকালে মুজিব আদর্শে অনুপ্রাণিত হয়ে তেমন কোনো যদি নেতৃত্ব এগিয়ে আসে এবং তার স্বপ্নকে সাকার দেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে কি আবার সেই একটা চক্রান্ত শুরু হবে যেটা ইতিহাসে পর্যায়ক্রমে হয়ে থাকে? এই চক্রান্ত, তাপস দা, সেই চক্রান্তটি কিন্তু এই যে যে 5ই আগস্টের পরে তা একটা ভিন্ন রূপ পরিগ্রহ করেছে। এবং আহ, বঙ্গবন্ধুর রক্তের ধারা, রাজনীতির উত্তরাধিকার, বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, টু মাই এনালাইসিস, ঠিক তখনই বাংলাদেশের এই অগ্রযাত্রাকে ব্যাহত করবার জন্য ভেতরের ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী ক্ষমতা ক্ষমতা লিপ্সু, তাদের সঙ্গে আন্তর্জাতিক যে জিও পলিটিক্স, সেইটা যুক্ত হয়ে নতুনভাবে একটা এনজিও গভর্নমেন্ট, সো কল্ড নোবেল লরেট, কোট অ্যান্ড আনকোট, তার মাধ্যমে আরব স্প্রিং এর একটা উদাহরণের মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতায় নতুন একটা সরকার তো বলবো না, অ্যাডমিনিস্ট্রেশন চেপে বসেছে। সুতরাং এইটা জাতি হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রার পথে অত্যন্ত একটা বাধা হিসেবে আমি মনে করি, এবং সেদিক দিয়ে ফর দ্য টাইম বিং বঙ্গবন্ধুর টিচিং, বঙ্গবন্ধুর রাজনৈতিক দর্শন, সেইটা অত্যন্ত প্রতিকূলতার মধ্যে পড়েছে বলে মনে হচ্ছে। কিন্তু ঠিক 1 বছর পরই আমি দেখতে পাচ্ছি সেই বঙ্গবন্ধুর শিক্ষা থেকেই মানুষজন শক্তি নিয়ে আবার আস্তে করে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছে। কিন্তু শোক প্রকাশও এখন, সেই পরিবেশটাও এখন তিরোহিত। আমি তাহলে কি বলতে চাইছেন যে 5 আগস্টের মধ্যে 15ই আগস্টের একটা ছায়া দেখতে পাচ্ছেন আপনারা? ছায়া, আবছায়া এবং অবচ্ছায়া সবগুলোই আছে। এবং এবং এক্ষেত্রেও কেন তারা বারে বারে আগস্টকে বেছে নেয়, কারণ আগস্টটাকেই তারা টার্গেট করে। এটার মধ্যে মিলটা কিন্তু কাকতাল নয়। To use the phrase of Professor Yunus, right? This is a meticulously designed demonstration coup. This is a meticulously designed movement. সো তারাই অগাস্টকে টার্গেট করে। লক্ষ্য করেন যে বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয় সেদিন সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেয়, পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি দেয়। এটা তো সামান্য একটা তথ্য। এই তথ্য থেকেও তো অনেক কিছু কনক্লুশনে পৌঁছানো যায়, ঠিক আছে না? আমি আই হ্যাভেন্ট নেভার সিন প্রফেসর ইউনুস যে টু এক্সপ্রেস হিজ কন্ডোলেন্স অন দি ডেথ অ্যানিভার্সারি অফ বঙ্গবন্ধু, স্বাধীনতা দিবসে, শহীদ মিনারে বা জাতীয় স্মৃতিসৌধে কখনো শোক প্রকাশ করতে দেখিনি। এবং গত বছরে তার সরকার যখন 8ই আগস্ট শপথ গ্রহণ করে, আমি কিন্তু রাজনীতির কথা বলছি না, আমি বাস্তব আমাদের জাতীয় জীবনে এটা সামনেই ঘটলো তো, সেই কথাটিই বলছি। তার সরকার প্রথম যে বিতর্কিত সিদ্ধান্তটি নিলেন, বাংলাদেশের সাধারণ মানুষের প্রত্যাশার বাইরে গিয়ে 15ই আগস্টের শোক দিবসকে তারা রুদ্ধ করলেন, এবং আজকেও সেটা রুদ্ধ হয়ে আছে। কিন্তু ওই যে যে আমাদের দেশের আরেকজন বিখ্যাত কবি নির্মলেন্দু গুণ, তার কথাই বলতে হবে যে কে রোধে তাহার বজ্র কণ্ঠবাণী, তাই না? গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। তো স্বাধীনতার যে বীজ মন্ত্র শেখ মুজিব নামের এই রাখাল রাজা বাঙালিকে দিয়েছেন, তা বাঙালিকে বহু বছর পর্যন্ত পথ দেখাবে। আমি মনে করি যে এটিকে হত্যা করা যায় না, এটি শেষ হবার নয়। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশিরা কি মুজিবরের অবদান ও স্বপ্নকে স্মরণ করে বলে মনে করছে? এখনকার যা পরিস্থিতি বাংলাদেশের সারা। তো বলি, ষড়যন্ত্র থেমে নাই। ওটা বঙ্গবন্ধুর 7ই মার্চেও একটা বাক্য আছে যে ষড়যন্ত্র থেমে নাই। আমরা যখন আহ, আহ, স্কুলের ছাত্র, তাই না, তখনও দেখেছি যে ভিন্ন মতের রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় এসেছে, সামরিক শাসকরা এসেছেন, জেনারেল জিয়া,
জেনারেল এরশাদ, এমনকি বেগম খালেদা জিয়া 91-এর পরে স্বাধীনতার যে ঘোষণাপত্র, যেখানে লেখা আছে যে শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা হিসেবে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, সাংবিধানিক দলিল। কিন্তু তারা এটা সংবিধানের অংশ থেকে বাতিল করে দিয়েছেন, সেগুলোকে রেস্টোর করতে হয়েছে। বঙ্গবন্ধু তনয়াকে ক্ষমতায় এসে ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করতে হয়েছে 21 বছর পরে, যে আ- আমার বাবা হত্যাকাণ্ডের বিচার করতে হবে। বাধা কি? বাধা হচ্ছে যে ইনডেমনিটি অধ্যাদেশ, যে তুমি বিচার চাইতে পারবে না। আবার সেই খুনিরা হাইকোর্টে গিয়েই চ্যালেঞ্জ করছে যে যে এই এই ইনডেমনিটি অধ্যাদেশটা বাতিল যে হলো, এটাও নাকি আনকনস্টিটিউশনাল। তো সেই যে যে আইনের শাসনের পরিবেশ, ঠিক সেই সামান্য কারণটির জন্যও কিন্তু আমি মনে করি যে বাংলাদেশের মানুষের শেখ হাসিনার যে রাজনৈতিক দর্শন বা আইনি শাসনের দর্শন, সেটিকে মূল্যায়ন করতে পারা উচিত। শুধু একদিক দিয়ে দেখলে তো হয় না, এই বিষয়টাও আমাদের জন্য অত্যন্ত শিক্ষার। তো নতুন এই প্রজন্ম, তারা এই ব্যাপারগুলো জানে না যে তা না, তারা কিন্তু জানে। কিন্তু যখন দেশীয় কিছু ক্রীড়ানকের সঙ্গে আন্তর্জাতিক ষ- ষড়যন্ত্র যখন যুক্ত হয়, তখন আপনি দেখবেন যে রাজনৈতিক প্রগতিশীল শক্তি তখন আপাতত পরাজিত হয়। কিন্তু আমার কাছে মনে হয় না যে এটা আপাতত পরাজয় হলেও ভবিষ্যতে নিশ্চয়ই বাঙালির আবার উপলব্ধি হবে, এবং তারা শেখ মুজিবেই আবার তাদের যে শক্তি, সেই শক্তি তারা খুঁজে পেতে চাইবেন। সাম্প্রতিক কালে গোপালগঞ্জে শেখ মুজিবুর রহমানের যে যে মাউসোলিয়াম, যে স্মৃতিসৌধ, সেটাকে তারা ধ্বংস করতে চেয়েছে। কিন্তু গোপালগঞ্জের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে রাষ্ট্রের সেই আহ, সামরিক ফোর্স প্লাস নতুন যে রাজনৈতিক অপশক্তির উত্থান ঘটেছে, সেটাকে রোধ করে দিয়েছে। তো এভাবেই দি গোপালগঞ্জ has taught the whole Bangladesh that the teachings of Sheikh Mujibur Rahman cannot be snatched away, তাই না? এবং আপনি যদি একদম বঙ্গবন্ধুর আহ, আহ, শিক্ষার কাছে ফেরত যান, তার যে ভাষণ বারে বারে আমরা শুনি, সেটা অনুপ্রেরণা হয়ে কাজ করে। 7ই মার্চের ভাষণ বলুন, যেখানে লেখা আছে যে আহ, 1952 সালে রক্ত দিয়েছি, 54 সালের নির্বাচনে জয়লাভ করেও গদিতে বসতে পারি নাই। হ্যাঁ, 58 সালে আইয়ুব খান মার্শাল্লাহ জারি করে আমাদেরকে 10 বছর গোলাম করে রেখেছিল। এইভাবে বাঙালি জাতির হাহাকার তিনি ধারণ করেন। স্মরণ করি যে বাংলাদেশে 10 জানুয়ারি 1972 তিনি ফেরত এসে ঠিক 1 মাসের মধ্যে কিন্তু কলকাতা সফরে যান। যেহেতু আপনার সঙ্গে যুক্ত হয়েছি, আমি একটু রিলেট করতে চাচ্ছি, যে পশ্চিম বাংলার দর্শকদের জন্য একটু মনে করিয়ে দিতে চাচ্ছি যে শ্রীমতী ইন্দিরা গান্ধীও কিন্তু সেখানে উপস্থিত ছিলেন, এবং 10 লক্ষ মানুষ সেখানে উপস্থিত ছিল। ভাষণটি কিন্তু ইউটিউবে পাওয়া যায়। এবং তিনি বলছেন যে আমি একটা নতুন বাংলাদেশ গড়বো, সেই বাংলাদেশের প্রিন্সিপাল হবে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা কি? ধর্মহীনতা নয়, যে প্রত্যেকটা মানুষ যার যার ধর্ম আনন্দ চিত্তে পালন করবে, এবং রাষ্ট্র নিজেই কোনো ধর্ম অবলম্বন করবে না, আলাদা করে দেখাবে না। সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, গণতন্ত্র, এই যে যে 4 ফান্ডামেন্টাল পিলার্স অফ এ স্টেট, এইটা যতদিন বাংলাদেশ আঁকড়ে ধরতে পারবে, ততদিন বাঙালি জাতি কিন্তু তাকে কেউই দাবিয়ে রাখতে পারবে না। 7ই মার্চের ভাষণের আর একটা খুব পরিচিত সব মানে এই লাইনটা কিন্তু, এই স্তবকটা প্রায়ই ব্যবহার করা হয় যে 7 কোটি মানুষকে দাবায়ে রাখতে পারবে না। তো এই দাবায়ে রাখাটা বাঙালি জাতিকে কখনোই যাবে না। আমি আহ, আশাবাদ ব্যক্ত করতে চাই যে বাংলাদেশ পথ হারাবে না। শেখ মুজিবুর রহমান বাংলাদেশের অবিসংবাদিত নেতা। 15ই আগস্টের যে মর্মান্তিক হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড তাকে অমরত্ব দিয়েছে, তাই না? সেই কিন্তু বর্তমানে সরকার, অন্তর্বর্তী সরকার যেভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলতে চাইছে, বিকৃত করছে, এতে এই এখনকার এই প্রজন্ম, এখনকার যে বাংলাদেশের যে শক্তি, যুব শক্তি, তারা কিভাবে নিচ্ছে? তারা কি কোনোভাবে তারুণ্যের মোটিভেটেড হচ্ছে বর্তমান সরকারের তারুণ্যের উদ্যোগে? তারুণ্যের যে প্রাণ শক্তি, এই প্রাণ শক্তিকে অপব্যবহার করবার জন্যে
অনেক শক্তি, জাতীয় এবং আন্তর্জাতিক, এ কিন্তু আছে। এবং যেহেতু সারা বিশ্বটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে, এদেরকে সহজেই কিন্তু মিসলিড করা যায়। আপনি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক পরম্পরা খেয়াল করলে এটা ধরতে পারবেন। বাংলাদেশে 2024-এর 5ই আগস্ট যে পট পরিবর্তন হয়েছে, তার শুরুটা ছিল কোটা আন্দোলন নামক সামান্য একটা ছদ্মাবরণে। পরে দেখা গেল না, আস্তে 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 এর প্রকৃত রূপটা ধরা পড়লো। একটা আয়নাকে যখন আমরা খুব কাছে মেলে ধরি, আমাদের চেহারাটা কিন্তু দেখতে পাই না, কিন্তু যখন একটু দূরে মেলে ধরি, দেখবেন যে প্রকৃত স্বরূপটা বুঝতে পারি। তো বঙ্গবন্ধুর যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর ব্যাপারেও কিন্তু নানান ধরনের অপতথ্য ছড়িয়ে নতুন প্রজন্মকে বিভ্রান্তি বিভ্রান্তিকর পরিবেশে ফেলা হয়েছে। কিন্তু আপনাকে অফ দ্য রেকর্ড বলছিলাম যে আমি নতুন প্রজন্ম, আমি নিজেও নতুন 75 পরবর্তী প্রজন্মেরই প্রতিনিধিত্ব করি। তাদের সঙ্গে একটা কাজ করেছিলাম বঙ্গবন্ধুকে নিয়ে, সারা বাংলাদেশের তরুণদের সাথে কথা বলার সুযোগ হয়েছিল। সেইখানে একজন তরুণের কথা আমার মনে এখনো গেঁথে আছে, জানেন? ওই যে শেখ মুজিবকে 15ই আগস্ট হত্যা করে এই 32 নম্বর থেকে তারা অনেক সিঁড়ি থেকে একদিন বা দুদিন পরে সেনাবাহিনীর তত্ত্বাবধানে গোপালগঞ্জ নিয়ে গেল, যে বাঙালি তাকে ভুলে যাবে। এই যে যে হত্যাকাণ্ড, তাকে সেই যে কফিন, সেই কফিনটাকে সেই ছেলেটি বলছে আমাকে যে এটা হচ্ছে একটা মেটাফর, এটা হচ্ছে একটা রূপক। আমি তার কথাটি এখানে একটু টুকেও রেখেছিলাম, আমি আপনাকে পড়ে শোনাচ্ছি তার বাক্যটা, যে বঙ্গবন্ধুর কফিনটা একটা মেটাফর, মেটাফর অফ এ মার্ডার। এবং আমি প্রান্তিক মানুষদের কাছ থেকে বঙ্গবন্ধুকে জানার চেষ্টা করেছি, বঙ্গবন্ধুর কফিন যেভাবে আনা হয়েছিল, মূল বয়ানের বাইরেও প্রান্তিক মানুষের মুখে সেটার একটা বয়ান আছে। তাকে তড়িঘড়ি করে যে কবর দেওয়া হয়েছিল, সেই তড়িঘড়ি করার প্রক্রিয়া ইতিহাসের কফিন হয়ে চলমান ছিল। আমরা যারা বঙ্গবন্ধুর গড়ে যাওয়া বাংলাদেশে নানান ভূমিকায় খানিকটা সফল এবং স্বার্থপর হয়ে বেঁচে আছি, তারা ইতিহাসের কফিনকে লম্বা করেছি মাত্র। নতুন প্রজন্মের দায়িত্ব হবে এই কফিনটাকে আর লম্বা হতে না দেওয়া। দেখুন তার কথাটা কত সুন্দর, সে বলছে নতুন প্রজন্মের দায়িত্ব হবে এই কফিনটাকে আর লম্বা হতে না দেওয়া। আমি অনেক বন্ধুকে চিনি, কয়েক কয়েক ধরনের তাদের মতকে আপনি ভাগ করতে পারবেন। এটা সোশ্যাল মিডিয়া দেখলে বুঝায় যে এই হ্যাটেডের মধ্যেও আপনি একজন গবেষণা মানুষ বা পর্যবেক্ষণ দেখলে কয়েকটা স্ট্রিম বা ঝর্ণা ধারা পাবেন। একটা হচ্ছে যে হ্যাঁ, শেখ মুজিব খারাপ এবং তিনি একক নায়ক, মানে একচ্ছত্র রাষ্ট্র, এবং তাকে হত্যা করা বোধহয় ঠিক আছে, তিনি উচ্চাভিলাষ, এটা একটা। আরেকটা হচ্ছে যে না, শেখ মুজিব অবিসংবাদিত নেতা, তিনি ভালো, কিন্তু তার কন্যা খারাপ। এ- মানে ন্যারেটিভটার ইয়ে দেখেন, মানে ইয়ে। আরেকটা হচ্ছে যে না, শেখ মুজিব অসাধারণ একজন মানুষ এবং তার স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে বঙ্গবন্ধু তনয়ের মাধ্যমেই তার স্বপ্নের সোনার বাংলা আবার গড়তে হবে। তাহলে এই এই বাংলাদেশের এই রাজনীতিতে যে এখন তিনটা তাহলে ধারা, বলছেন এই যে তিনটা ত্রিধারায় ধারার মধ্যে চলছে। আমার কাছে মনে হয় যে পরের ধারাটি, শেষের ধারাটি আপনার আখেরে প্রতিষ্ঠা পাবে। এবং বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা আমরা নিশ্চয়ই কোনো না কোনো সময় বিনির্মাণ করতে পারবো। যদিও আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেই স্বপ্ন অনেকটা ছিনতাই হয়ে গেছে। কেননা এখন বাংলাদেশে আহ স্বাধীন কণ্ঠ রোধ হয়ে গেছে। যতটুকু কথা বলার সুযোগ ছিল একাডেমিক হিসেবে, আমি জানি বাংলাদেশের বহুত বঙ্গবন্ধু মনস্ক মানুষ, গবেষক, প্রফেসর আবুল বারকাতের নাম করতে পারি, এ সাম্প্রতিক প্রফেসর কলিমুল্লাহর নাম বলতে পারি, তাদেরকে বিনা কারণে, উইদাউট এনি রিজন গ্রেফতার করা হয়েছে। সো সো একাডেমিক পরিবেশ অত্যন্ত সংকীর্ণ হয়ে এসেছে। একটা অরাজনৈতিক সরকারের সময়েও যদি এই পরিবেশটা রুদ্ধ হয়ে আসে, তাই না, তাহলে রাজনৈতিক সরকারের আমলে এটা আরো অত্যন্ত প্রতিকূলতা আনবে বলে আমার কাছে মনে হচ্ছে। কিন্তু কথাটি তো হওয়া উচিত ছিল এরকম, যে সবকিছু যদি আমি বন্ধ করে দিতে চাই, তাহলে সত্যটা কিভাবে প্রকাশিত হবে? তাই না, দ্বার বন্ধ করে ভ্রমটাকে রুখি, সত্য বলে তবে আমি কোথা দিয়ে ঢুকি। তাই না? সত্যের যে চর্চা নতুন প্রজন্ম চেয়েছিল, আমি দেখেছি যে তাদের মধ্যে স্পষ্ট হতাশা এই 1 বছরের মধ্যেই।
এবং অনেকে এ পর্যন্ত বলছেন যে না, আমরা তো আগেই ভালো ছিলাম, আমাদেরকে কেন ভুল বোঝানো হয়েছে, তাই না? সুতরাং বঙ্গবন্ধুর যে টিচিং, 32 যে ভাঙা হয়েছে, সেই 32-এর ইট হয়তো আপনি ভাঙতে পেরেছেন, কিন্তু হৃদয়ের মধ্যে যে বঙ্গবন্ধু, সেই বঙ্গবন্ধুকে তো ভাঙা যায়নি, যাবে না। সুতরাং সেখান থেকেই আমার কাছে মনে হচ্ছে যে ধ্বংসস্তূপ থেকে, 32-এর ধ্বংসস্তূপ থেকে আবার 7 কোটি ফুল হয়ে ফুটবে বাংলাদেশের মানুষ। সে আশাবাদ এই আমার আশার আছে। কথা শোনালেন ডক্টর বিল্লা, যে এই সময়ে বাংলাদেশের এই পরিস্থিতিতেও মুজিবুর রহমানের প্রাসঙ্গিকতা এবং তার ভাবধারায় একমাত্রই পথ যেটা বাংলাদেশে আবার নতুন সূর্য এনে দেবে, নতুন দিগন্ত খুলে দেবে। আমরা জানতে পারলাম ডক্টর বিড়লার কাছে অনেক অজানা কথা, এবং আজকের দিনে মুজিবুর রহমানের যে প্রাসঙ্গিকতা বাংলাদেশে অবিশ্বাস্যভাবেও জাগ্রত হয়ে আছে অন্দরে অন্দরে, সে কথাই স্পষ্ট। তিনি মনে করেন মুজিবুর রহমানের মৃত্যু হয়েছে, তাকে হত্যা করা হয়েছে বাংলার মাটিতে, বাঙালির হৃদয়ে করা যায়নি। তিনি বাংলার হৃদয়ে অমর হয়ে রয়েছেন। আমরা প্রতিটি আগস্টে আবার আসবো সেই কষ্টের দিনে, আশার আলো নিয়ে, এবং তার সেই অনুপ্রেরণা মুজিবুর রহমান। অবশ্যই অনেক অনেক ধন্যবাদ ডক্টর বিড়লাওকে, অনেক নমস্কার জানাই। আবার পরের আমার বিষয়ে আবার অনেক মিলিত ভালো হব। লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমি শুধুমাত্র 10 সেকেন্ড নেব একটা কথা বলবার জন্য, নিজের লোভ সম্বরণ করতে পারছি না। আমি পশ্চিম বাংলায় কলকাতায় গিয়েছিলাম, সেখানে বঙ্গবন্ধুর শিক্ষা জীবন কেটেছে, তাই না, ইসলামিয়া কলেজে। সেখানে ওই বেকার হোস্টেলে ওখানে আমি গেছি, এবং ওই যে যে ওই বিল্ডিংটা, তার স্মৃতি বিজড়িত রুমটা, সেখানে গেছি। পশ্চিমবাংলার মানুষ বঙ্গবন্ধু কেমন ভাবে ভালোবাসে, সম্ভবত মাঝে মাঝে মনে হয় যে আমরাও কিছু কিছু সময় শেখ মুজিবকে অত বড় সম্মান দিতে পারিনি। আর একটা হচ্ছে, কলকাতা প্রেস ক্লাবে আমি গিয়েছিলাম, সেখানে পরম মমতায় বঙ্গবন্ধুর ছবি আছে, সেখানে দাঁড়িয়ে আমি একটা ছবি তুলেছিলাম। এই 5ই আগস্ট পরে আমরা অনেক ছবিকে বাংলাদেশে নমিত হতে দেখেছি, সেই শ্রদ্ধাটা আমরা দেখাতে পারিনি। কিন্তু এ ধরনের মানুষ পুরো ভারতবর্ষেরই গৌরব। বাংলাদেশের শেখ মুজিবুর রহমান, ভারতের মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারা পুরো ভারতবর্ষের গৌরব। তাদের যে শিক্ষা, শোষণহীন সমাজ, তাই না, ধর্মকূপমণ্ডূকতা মুক্ত সমাজ, সেই সমাজটা প্রতিষ্ঠিত হোক, মানুষের জয় হোক। আপনাকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা।